দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। যোগ্য প্রার্থী বাছাইয়ে আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপি। নির্বাচন ঘিরে রয়েছে আরও নানা কর্মপরিকল্পনা, তবে এখনো চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা, দেয়া হয়নি কাউকে কোনো সবুজ সংকেত। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, তফসিলের আগেই অধিকাংশ প্রার্থী ঘোষণা করা হতে পারে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। আর অন্যদিকে দলীয় মনোনয়ন পেতে নানা ধরনের চেষ্টা এবং তদবির চালাচ্ছেন আগ্রহী প্রার্থীরা। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুতির অংশ হিসেবে আসন ভিত্তিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। প্রাণপণ চেষ্টা করছেন মানুষের মন জয় করার। 111-এর পর থেকে আমি জীবন বাজি রেখে রাজপথে ছিলাম। প্রত্যেকটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি। দলীয় নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দলের জন্য কাজ করেছি। প্রচারের মাধ্যমে আমরা নির্বাচনের প্রচারণা শুরু করেছি। আশা করি ইনশাআল্লাহ আগামীতে ব্যাপকভাবে জনগণের আমাদের 31 দফা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ধানের শীষের প্রার্থী কারা হচ্ছেন তা নিয়ে নানা প্রচারণা রয়েছে। তবে দলের হাইকমান্ড থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনো পাননি বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। তাদের আশা, অতীতের ত্যাগ আর যোগ্যতাকে মূল্যায়ন করবে দল। বিগত 16 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল, পার্টির দুঃসময়ে যারা পিঠ দেখায়নি, পৃষ্ঠ প্রদর্শন করেনি, তাদেরকে পার্টি মূল্যায়ন করবে। বিএনপি মনে করে ভীষণ চ্যালেঞ্জিং হবে আগামী নির্বাচন। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যোগ্য প্রার্থী বাছাইয়ে আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে দলের হাইকমান্ড। সে সৎ কিনা, জনগণের জন্য কাজ করবে কিনা, জনগণের মাঝে তার গ্রহণযোগ্যতা আছে কিনা এবং দলের দুঃসময় ছিল কিনা, এই সব কিছুই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দলের পক্ষ থেকে এখনো কাউকে গ্রিন সিগন্যাল দেয়া হয়নি, তবে কাজ চলছে যোগ্য প্রার্থী বাছাইয়ে। আমাদের ত্যাগী কর্মীগুলা যারা নাকি এই যুদ্ধের মাঠে ছিল, তাদের মধ্যে থেকে যে জনগণের কাছে সবচেয়ে সমাদৃত, তাকেই আমরা আগামী নির্বাচন করার জন্য যোগ্য মনে করব এবং তাদেরকে নমিনেশন দেওয়া হবে। তো সে প্রক্রিয়া চলছে। আমাদের চেয়ারম্যান সাহেব দিন রাত কাজ করে যাচ্ছে এ ব্যাপারে, বিভিন্ন যাচাই বাছাই করছে। সব ঠিকঠাক থাকলে তফসিল আগেও দিয়ে দিতে পারি। আমরা যে মনে করি না সব ঠিকঠাক করেছি, তফসিল পরে দেবো, সেটাও করতে পারি। তিনি বলেন, ব্যক্তি নয়, দলের হয়ে কাজ করতে হবে সবাইকে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির নেতা। ন্যাচারালি ইলেকশনটা হচ্ছে আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট। সেখানে যে দলের নিজের স্বার্থে যদি দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে, অবশ্যই দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, অনেকদিন ধরে যোগপত আন্দোলনে অংশ নেয়া দলগুলোর জন্য আগামী নির্বাচনে কিছু আসন ছাড়তে পারে বিএনপি। তারা নির্বাচন কোথায় করতে চায় সেগুলো আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করছি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বেশি সংখ্যক মানুষ মনে করেন ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জরিপে উঠে এসেছে এমন সব তথ্য। আর সেই জরিপের তথ্য যদি আমরা একটু দেখি, সেখানে দলটির পক্ষে অর্থাৎ বিএনপির পক্ষে সমর্থন 41.30% ভোটারের, আর 30.30% ভোটারের সমর্থন আছে জামায়াতে। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। আর নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষে 4.10% ভোটারের সমর্থন রয়েছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। জনগণ কাকে ভোট দিবে, ভবিষ্যতে সরকারের প্রতি জনগণের কি প্রত্যাশা, ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, আর মানুষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতটা সন্তুষ্ট, এসব বিষয় সামনে রেখে জরিপ চালিয়েছে ইনোভেশন। বুধবার রাজধানীর আগারগাঁয়ে এই জরিপের ফলাফল তুলে ধরে প্রতিষ্ঠানটি। 8টি বিভাগের 64টি জেলা থেকে 9000-এর বেশি পরিবারের ভোটারের উপর জরিপটি চালিয়েছে তারা।
এটা আমরা সবাই জানি। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন 41.30% ভোটার, আর 30.30% ভোটারের সমর্থন আছে জামায়াতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষে 4.10% ভোটারের সমর্থন রয়েছে। অনুমান তো আমরা করতে পারবো না, অনুমান দেওয়ারও আমাদের এখানে কোনো রাইট নাই, তাই না? দলীয় প্রতীক বিবেচনায় 14.7% এবং প্রার্থী বিবেচনায় 65.5% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 8.2% ভোটার। জামায়াতের উপর 13.7 এবং এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1%। আগের যে পোলগুলো ছিল যে আওয়ামী লীগ এত শতাংশ ভোট পায়, বিএনপি এত শতাংশ ভোট পায়, আমি কখনো ভোট দেইনি, সুতরাং আপনি জানেন না আমি কাকে ভোট দেব। রিভিল ভোটার, যেটা ফার্স্ট রাউন্ডে যে রিভিল ভোটারের সংখ্যাটা কম ছিল, এটা কিন্তু 80%-এর উপরে। তার মানে যারা তাদের ডিসিশন মেক করেছেন, সেই ডিসিশন মেক করার মধ্যে তাদের একটা বড় অংশ হচ্ছে গিয়ে তাদের ডিসিশনটা বলতে পারে। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, দুর্নীতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনো ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে আসে জরিপের ফলাফলে। শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের নতুন সূচনা। নিউ ইয়র্কে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান বিচার, সংস্কার ও নির্বাচন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। আর এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন তিনি। জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে আলাদা বৈঠকে এসব কথা জানিয়েছেন। আর নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন ডক্টর ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও এ সময় তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে প্রধান উপদেষ্টা উরুগুয়ের প্রধানমন্ত্রী ম্যারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বৈঠক করেন বিশ্ব ব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে আসে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্ব ব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার নিয়েও। অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় এলডিসি উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন প্রফেসর ইউনূস। এনগোজি এওয়ালার সাথে মূলত কথা হচ্ছে ডাব্লিউটিওর যে রিফর্ম, আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ডাব্লিউটিও রিফর্ম আমরা চাচ্ছি। ডাব্লিউটিও আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের 75% অফ দ্য ট্রেড তারা গভর্ন করে। এসব বৈঠকে আসে আগামীর নির্বাচন প্রসঙ্গ। এ নিয়ে সরকারের পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে জানান প্রধান উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস পাই, ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বিশ্ব শান্তি রক্ষা, টেকসই উন্নয়ন এবং যুদ্ধবিরতির মতো ইস্যুগুলো নিয়ে আলাপ হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রথম দিনে, যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই অধিবেশনের পরপরই বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকের মধ্য দিয়ে এই সফরটি ইঙ্গিত করছে আগামী জাতীয় নির্বাচনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবারকার জাতিসংঘ সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর। দেখার বিষয় জাতীয় নির্বাচন কেন্দ্রিক কি ধরনের সমঝোতা কিংবা ঘোষণা আসে বা সিদ্ধান্ত হয় এই সফর থেকে। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘের সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
দর্শক, আমাদের সঙ্গে এখন নিউ ইয়র্ক থেকে যুক্ত হবেন সহকর্মী মারুফা রহমান। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো মারুফার কাছ থেকে। মারুফা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা তার সরকারের 14 মাসের নানা কর্মসূচির কথা তুলে ধরবেন বলে জানা গেছে। এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং আজ তার আর কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ নাফিজা। আজকে আসলে এসডিজি কেন্দ্রিক আলোচনাটি আজকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে চলছে, অর্থাৎ টেকসই উন্নয়ন নিয়ে বিশ্বব্যাপী যে বিশ্ব নেতাদের যে চিন্তা ভাবনা বা যেই লক্ষ্য আসলে তারা নির্ধারণ করতে চায় সেটি নিয়ে পুরো অধিবেশন জুড়ে আজকে আলাপ হচ্ছে, এবং সেখানে বাংলাদেশেরও বিশেষ ভূমিকা রয়েছে। গতকালকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছেন, এবং এরপরে বেশ কিছু সাইডলাইন বৈঠকে কিন্তু তিনি ওয়ার্ল্ড ব্যাংক এবং এছাড়াও WTO সহ যাদের সঙ্গে দেখা করছেন তাদেরকেই কিন্তু এই এসডিজি ছাড়াও তার যে 3-0 তত্ত্ব, এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরছেন। তো আজকে এসডিজি লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি আমি যদি প্রধান উপদেষ্টার কর্মসূচির দিকে দৃষ্টিপাত করি, তাহলে আজকে প্রধান উপদেষ্টা এই পর্যন্ত বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করে ফেলেছেন। তবে উল্লেখযোগ্য যদি আপনাকে বলি, আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক রয়েছে, এবং দুই দেশের আঞ্চলিক বিষয়গুলো আসলে সেখানে নির্ধারণ করা হবে, এবং অর্থনৈতিক বেশ কিছু বিষয় আসলে সেখানে আলাপ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া নির্বাচন কেন্দ্রিক বিষয় আসলে সবগুলো দ্বিপাক্ষিক আলোচনাতেই উঠে আসছে, যেহেতু খুব সামনেই বাংলাদেশের নির্বাচন এবং খুব রিসেন্টলি একটি গণ অভ্যুত্থান অতিক্রম করেছে বাংলাদেশ। তো প্রাসঙ্গিকভাবে সকলে কুশলাদি বিনিময়ের সময় এই প্রসঙ্গটি চলে আসে, তখন নির্বাচন প্রসঙ্গ আসলে প্রধান উপদেষ্টা তার অবস্থান জানাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে যদি বলি, 26 তারিখ তিনি যে ভাষণটি দেবেন সেখানে নির্বাচন একটি বড় জায়গা জুড়ে থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং বিগত এক বছরের যে সংস্কার এবং যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেটি আসলে বিশ্ববাসীর সামনে প্রধান উপদেষ্টা তুলে ধরতে চান। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে তার বিশেষ অবস্থান রয়েছে। 170টি দেশকে তিনি এই বার্তাটি দিবেন, এবং 30 তারিখ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে একটি বড় উচ্চ পর্যায়ের সংলাপ হবে। আসলে এখান থেকে রোহিঙ্গা ইস্যু কোন সমাধানের দিকে যাত্রা করবে বলে বিশ্ব নেতারা আশা করছেন, বিশেষ করে দাতা সংস্থা, জাতিসংঘ সহ যারা আছেন। এবারের সাধারণ অধিবেশন আপনি জানেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা প্রত্যেকবারই যে ইস্যুগুলো নিয়ে আসলে আলাপ করে, বিশ্বের সংঘাত, শান্তি সুরক্ষা এবং টেকসই উন্নয়ন সহ জলবায়ু, মানবাধিকার, এই বিষয়গুলো জুড়ে কিন্তু প্রত্যেকটি সেশনে ঘুরে ফিরে আলাপ আসছে। প্রধান উপদেষ্টার আজকে আরো বেশ কিছু সাইডলাইন বৈঠক আছে। বাইলেটারাল বৈঠকের মধ্যে যদি বলি, তিনি কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, এবং গতকালকে ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। মারুফা, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আবারও আমরা পরবর্তী আয়োজনে আপনার সঙ্গে যুক্ত হব। আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই, তবে এসব দোসররা যেন খোলস পাল্টাতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে আওয়ামী লীগ বিদেশে ডিম ছোড়াছুরি করছে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব মন্তব্য করেন। পিরোজপুর জেলার নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নিউ ইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, সরকার দক্ষতা প্রদর্শন করতে পারলে নিউ ইয়র্কের ঘটনা ঘটাতে সাহস পেত না ফ্যাসিবাদের দোসররা। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে, এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। এদিকে দুপুরে রাজধানীর আদাবরে কিডনি রোগে আক্রান্ত সিএনজি চালক আব্দুর রাজ্জাকের হাতে তারেক রহমানের সহায়তা পৌঁছে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় রিজভী আহমেদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন শক্ত হাতে দলের ভেতরে অপকর্মকারীদের শাস্তি দিচ্ছেন, তেমনি বিএনপি পরিবার দিয়ে নিপীড়ন, অসুস্থ, নির্যাতিতদেরও সহায়তা করছেন। তিনি শক্ত হাতে যেমন দলের ভিতরে যারা অন্যায় করছেন, অপকর্মে লিপ্ত আছেন, তাদের বিরুদ্ধে শাস্তি দিচ্ছেন, এবং
সারা দেশে আমরা বিএনপি পরিবারকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় দ্রুত পাঠিয়ে দিচ্ছেন যে অসহায় অসুস্থ মানুষ, নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ তাদের পাশে দাঁড়ানো। আজকে যৎসামান্য আমরা তাকে হেল্প করেছি এবং তাদের পাশে থাকবো। জনাব তারেক রহমান তার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার ঘটনার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে দিচ্ছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। 24-এর গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে আর কোনো নির্বাচনে দেখতে চায় না দেশ, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার বিকেলে সুনামগঞ্জের পাবলিক লাইব্রেরিতে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় এই কথা বলেন তিনি। আরও বলেন, ভারতীয় মদতপুষ্ট হয়ে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ নেই। বলেন, নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা যে হেনস্থার শিকার হয়েছেন তা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। বলেন, শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। আগামীতে এই বাংলাদেশে যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না। নৌকা প্রতীক স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তালিকায় নেই শাপলা প্রতীক, আছে জামায়াতের দাড়িপাল্লা এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকও। শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে বুধবারই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি। এতে শাপলাকে প্রতীক হিসেবে পেতে নানা ব্যাখ্যা তুলে ধরে দলটি। পাশাপাশি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যার বিপক্ষেও বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়। নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোটের অ্যাপ পোস্টাল ভোট বিডির উদ্বোধন করবে নির্বাচন কমিশন, যেখানে নিবন্ধন করার সুযোগ থাকবে 10 দিন। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট যাবে প্রবাসীদের কাছে। তবে প্রবাসী ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জও দেখছে কমিশন। বুধবার আগারগাঁওয়ে প্রবাসী বাংলাদেশি ও লন্ডন বাংলাদেশ হাই কমিশনের সাথে অনলাইন মত বিনিময়ে এসব কথাই জানিয়েছে নির্বাচন কমিশন। এই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। এক্ষেত্রে চ্যালেঞ্জ ও করণীয় ঠিক করতে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ও প্রবাসীদের সাথে এই অনলাইন মতবিনিময় সভা করে নির্বাচন কমিশনে পোস্টাল ভোট সংশ্লিষ্টরা। প্রবাসীরা যারা বাংলাদেশে, কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন থাকলে এবং পিতামাতার এনআইডি বা ডেথ সার্টিফিকেট থাকলেই প্রবাসীরা ভোটার তালিকায় রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেক সহজ এই নিবন্ধন প্রক্রিয়াও। আমরা এটা যতটা সম্ভব সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করব। নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। নিবন্ধনের সুযোগ থাকবে 10 দিন। বাংলাদেশে যখন প্রতীক বরাদ্দ হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রার্থী তালিকা কনফার্ম হবে, এরপরে তিনি তার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে তার সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি, কজন দাঁড়িয়েছেন এবং তাদের প্রতীক কি, এটা দেখার পরে তিনি ভোট দিবেন। প্রবাসীদের ভোট নেওয়ার ক্ষেত্রে যান্ত্রিক ও জনবলের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে কমিশন। পাশাপাশি সবার সুবিধার্থে যে পদ্ধতিতে আস্থা আছে সেই পথেই হাঁটবে ইসি। দয়া করে ভোটটা দিবেন, কেননা কস্ট অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ আপনাদের প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে এবং আমাদের ট্যাক্সপেয়ারের মাধ্যমে ট্যাক্সপেয়াররা এটা বিয়ার করছেন। গোপনীয়তা রক্ষা হয় সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি। তবে আমরা ক্রমাগতভাবে যাতে করে এটা সহজ করা যায় সেই পথে হাঁটছি। আমাদের বাস্তবতা, আমাদের
বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে কিছু কিছু কঠোর পদক্ষেপ নিতেই হচ্ছে। প্রবাসীদের প্রশ্নে সানাউল্লাহ বলেন, কোন দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আইনগতভাবে তাদের সমর্থকদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এই হচ্ছে বাস্তবতা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সময় হলো একটি বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। জনগণ নির্বাচনমুখী এবং তাদের আর কেউ আটকাতে পারবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন তিনি। নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরো মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে, এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। সাংবাদিকদের ভয়েস বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বুধবার বিকেলে তথ্য ভবনে এক আলোচনা সভায় এই আগ্রহের কথা জানান তিনি। আলোচনার বিষয় ছিল সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025 নিয়ে। আর সেখানে উপদেষ্টা বলেছেন, সামনে যে কয়েকদিন দায়িত্ব পালন করবেন তিনি সেই সময়ের মধ্যেই কিছু বিষয়ের সমাধান করে যেতে চান। ওয়েস বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। লিগ্যালি তো অনেকগুলো জিনিস আমরা এই সুবিধাগুলো পাবো কিনা এটা আমাদের দেখতে হবে, নাহলে ল সংশোধন করতে হবে। আমরা কোনটা চাইবো সেটা তো আমাদের দেখতে হবে। একটা মজুরি বোর্ড করতেছেন, দ্যাটস আনরিয়াল আর কি, এবং এটা আসলে সম্ভব না, আইনসম্মত না। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দুশ্চিন্তায় দেশের সিংহভাগ মানুষ। অন্তত 20% মানুষ বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। এদের মধ্যে বেশি সংকট চিকিৎসা ব্যয় ও ঋণ পরিশোধ নিয়ে। সমাজের নানা আর্থিক, রাজনৈতিক এবং পারিবারিক উদ্বেগের কারণেই প্রায় অর্ধেক মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছেন। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের জরিপে উঠে আসে এমন চিত্র। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ আর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে ভাগ্য ফিরবে না সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। বনানীর করাইল বস্তির আঞ্জুয়ারা বেগম, বয়স 45। প্রায় 12-13 বছর ধরে কাজ করছেন ভাঙাড়ির দোকানে। কেমন চলছে জীবনযাপন জিজ্ঞেস করতেই বললেন সংসারের টানাপোড়েনের কথা। আনতে নাই, টাকা পয়সা, বেতন মতন কেউ পাচ্ছে না, ঠিকভাবে কাজকর্ম হইতেছে না, টাকা পয়সার জন্য কোনো কিছু করতে পারতেছি না। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার গল্পই যেন একই সুতোয় বাঁধা। এই যেমন ছায়া রানী বড়ুয়া, পেশায় সরকারি চাকরিজীবী। বাজারে এসেছেন ঠিকই, তবে কাটছাট করতে হচ্ছে অনেক কিছুই। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম ছোট করে দিচ্ছে বাজারের ব্যাগ। যেহেতু আমি পারছি না, এখন ছেলে মেয়েদের উপর একটু চাপ বাড়াতে হচ্ছে, সবকিছু জিনিসের দাম বেশি, কষ্ট তো একটু হচ্ছেই। শুধু আঞ্জুয়ারা আর ছায়ারানী নয়, নিত্যপণ্যের এমন লাগামহীন পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের প্রায় 70% মানুষ। সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে 65% মানুষ। চরম আর্থিক সংকটে রয়েছে 20% মানুষ। গত মে মাসে দেশের 8,067টি থানায় জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা পিপিআরসি। বিশ্লেষকরা বলছেন, দেশে বিনিয়োগের স্থবিরতা আর কর্মসংস্থানের অভাবই এমন পরিস্থিতির মূল কারণ। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা ফিক্সড ইনকাম গ্রুপ এবং যারা বেকার, তাদের ভয়ানক অসুবিধা হয়। সুতরাং মন্দা যদি একটা অর্থনীতিতে চলতে থাকে, বিনিয়োগ যদি না হয়, নতুন কর্মসংস্থান যদি না হয়, তাহলে একটা যারা দরিদ্র ছিল না এরকম লোক আস্তে আস্তে দরিদ্র হয়ে যাবে। জরিপে দেখা যায় 67% চিকিৎসা ব্যয় এবং 27% ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছে। 74% ক্ষেত্রে টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। এছাড়া কিশোর অপরাধ ও মাদক নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি মানুষ। গত বছর দারিদ্র্যের হার 18-19% ছিল,
এবার 9%, 10% বেড়ে গেছে। পিপিআরসির জরিপ বলছে শুধু মধ্যবিত্ত ও নিম্নবিত্তই নয়, উচ্চবিত্তদের আয়ের ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ্য করা গেছে সাম্প্রতিক সময়ে। পুঁজির সংকটে আছেন অনেক উদ্যোক্তা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সময় হলো আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিতে বিরোধিতা, ইরানকে পারমাণবিক অস্ত্র নিয়ে হুঁশিয়ারি এবং রাশিয়ার বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এই 3 প্রধান ইস্যুতে নিজের অনড় অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি মিত্র ও প্রতিপক্ষ কাউকেই কড়া বার্তা দিতে ছাড়েননি। এক পর্যায়ে জাতিসংঘকে অকার্যকর আখ্যা দিয়ে এর ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। জাতিসংঘের বিশ্বমঞ্চে আবারও ফুটে উঠল ডোনাল্ড ট্রাম্পের সুপরিচিত আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন। মঙ্গলবার 80তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তীব্র বিরোধিতা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। নিজ বক্তব্যে স্পষ্ট করে দেন, ফিলিস্তিনকে একতরফা স্বীকৃতি দেয়া হলে তা হবে সন্ত্রাসবাদের প্রতি নমনীয়তা প্রদর্শন। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে বলে তিনি দাবি করেন। এই সংস্থার কেউ কেউ একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। হামাস সন্ত্রাসীদের নৃশংসতার জন্য এটি অনেক বড় পুরস্কার হবে। ট্রাম্পের কঠোর বার্তার লক্ষ্যবস্তু ছিল ইরানও। কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। আমার অবস্থান খুব সহজ। বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী রাষ্ট্রকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। সবশেষে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তবে এই পদক্ষেপে ইউরোপীয় মিত্রদেরও পাশে চেয়েছেন তিনি, যাতে সম্মিলিত চাপে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় মস্কো। নিবির আমিন, নিউজ 24। সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।